কখনো ভেবে দেখেছেন কিভাবে লোহার তৈরি বিমান আকাশে ওড়ে? একটি বিমানকে ওড়ানোর জন্য 4টি মূল বিষয় কাজ করে থাকে: লিফট, থ্রাস্ট, ড্রাগ এবং গ্র্যাভিটি। বিমানের পাখা এমনভাবে তৈরি করা হয় যেন উপরে বাতাসের গতি বেশি থাকে এবং ডানার নিচের অংশে বাতাসের গতিবেগ কম থাকে, যার ফলে উপরে কম চাপ এবং নিচে বেশি চাপ তৈরি হয় এবং বিমান উপরে উঠতে পারে। আজকে আমরা জানব বিমান কিভাবে আকাশে ওড়ে, এর পেছনে থাকা বিজ্ঞান, বিমান দুর্ঘটনার কারণ, যুদ্ধ বিমান এবং যাত্রী বিমানের মধ্যে পার্থক্য আর ভবিষ্যতের ফ্লাইট প্রযুক্তির সম্ভাবনা। মানবজাতির আকাশে ওড়ার স্বপ্ন বহু প্রাচীন, কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন দুই ভাই, অরভিল রাইট এবং উইলবার রাইট। 1877 সালের দিকে মানুষ যখন ওড়ার স্বপ্ন দেখেছিল, তখন বিজ্ঞান ও প্রকৌশলে শুরু হয়েছিল বিপ্লব। এই স্বপ্নকে বাস্তব রূপ দেন রাইট ব্রাদার্স। 1903 সালে তাদের তৈরি রাইট ফ্লেয়ার মাত্র 12 সেকেন্ড আকাশে উড়েছিল, কিন্তু সেই ছোট্ট সময়টাই মানব ইতিহাসে বড় এক পরিবর্তন এসেছিল। এই ছোট্ট ফ্লাইটের মাধ্যমেই আধুনিক বিমান প্রযুক্তির যাত্রা শুরু হয়, যা আজ কোটি কোটি মানুষের জীবনকে যুক্ত করেছে সারা বিশ্বের সঙ্গে। তাদের সেই ছোট্ট ফ্লাইং মেশিন ছিল আজকের অত্যাধুনিক বিমানের পূর্বসূরি। আধুনিক বিমান তৈরি একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এর পেছনে থাকে বছরের পর বছর গবেষণা আর হাজারো বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম। সিএডি বা কম্পিউটার এইডেড ডিজাইন। সিএডি সফটওয়্যার ব্যবহার করে বিমানের প্রতিটি অংশ নিখুঁতভাবে ডিজাইন করা হয়। অ্যারোডাইনামিক্স বা বায়ুগতিবিদ্যা এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্লেনকে বাতাসের মধ্য দিয়ে মিশ্রণভাবে চলার জন্য সঠিক ডিজাইন প্রয়োজন। বিমান তৈরিতে হালকা এবং খুবই মজবুত উপাদান ব্যবহার করা হয়। প্রাথমিক দিকের বিমানে কাঠ ব্যবহার হতো, কিন্তু এখন অ্যালুমিনিয়াম অ্যালয়, টাইটানিয়াম এবং কার্বন ফাইবার কম্পোজিট ব্যবহার করা হয়। কার্বন ফাইবার কম্পোজিট হলো এক ধরনের সংকর ধাতু ও ফাইবার। এগুলো একই সাথে ওজনে হালকা এবং চাপ সহ্য করার ক্ষমতা রাখে। বিমানের বিশাল বিশাল অংশগুলো যেমন মূল কাঠামো বা ফিউজেলেজ, ডানা, লেজ ইত্যাদি আলাদাভাবে তৈরি করা হয়। বেশিরভাগ কাজই অত্যাধুনিক রোবোটিক্স এবং বিশাল মেশিনের সাহায্যে করা হয়। এরপর ছোট ছোট অংশ যেমন ইলেকট্রিক্যাল সিস্টেম, পাইপ, সিট, ইঞ্জিন ইত্যাদি খুব সাবধানে জোড়া লাগানো হয়। নির্মাণ শেষে প্লেনকে বিভিন্ন কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। বিমানের গুণগত মান পরীক্ষা, নিরাপত্তা, ইঞ্জিনের কার্যকারিতা, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়, যাতে করে আকাশে কোনো রকম বিপত্তি না ঘটে। যখন কোনো তরলের বা গ্যাসের বেগ বেড়ে যায়, তখন তার চাপ কমে যায়। এটি বার্নৌলিস প্রিন্সিপাল এর নীতি। আপনারা প্রায়শই একটা জিনিস দেখে থাকবেন যে প্লেনের পাখা বা উইং এর উপরিভাগ সাধারণত বাঁকা আর নিচের অংশ অপেক্ষাকৃত সোজা। প্লেন যখন সামনের দিকে চলে, তখন বাতাস উইং এর উপর দিয়ে বেশি পথ পাড়ি দেয় এবং নিচ দিয়ে কম পথ। কিন্তু দুই পাশের বাতাসকে একই সময়ে উইং এর পেছনে পৌঁছাতে হয়, তাই উপরের দিকে বাতাসের বেগ বেশি থাকে এবং নিচের দিকে বাতাসের বেগ কম থাকে। অতএব বার্নৌলিস প্রিন্সিপাল অনুযায়ী উপরের দিকে বাতাসের বেগ বেশি কিন্তু চাপ কম, এবং নিচের দিকে বাতাসের বেগ কম কিন্তু চাপ বেশি। এর ফলে নিচ থেকে উপরের দিকে এক ধরনের বল তৈরি হয়, যাকে লিফট ফোর্স বলে। এই লিফট ফোর্স প্লেনকে আকাশে তোলে। কিন্তু লিফট ফোর্স কিভাবে প্লেনকে আকাশে তোলে? আমরা জানি বিমানের ভর নিচের দিকে আর লিফট ফোর্স উপরের দিকে, কিন্তু লিফট ফোর্সের কারণে এক ধরনের বল তৈরি হয়, তাই লিফট ফোর্স গ্রেটার দেন প্লেনের ভর। সহজভাবে বললে লিফট ফোর্স হলো সেই শক্তি যা উইং এর নিচের দিকে বেশি চাপ ও উপরের দিকে কম চাপ দেয়, যার ফলে প্লেন নিচ থেকে উপরে ওঠে। বিমানের যে কোনো যন্ত্র যেমন ইঞ্জিন, ফ্ল্যাপ,
ল্যান্ডিং গিয়ার ইত্যাদি এসব যদি ঠিকঠাকভাবে কাজ না করে তখন ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। অনেক সময় পুরনো বিমান বা রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণে যন্ত্রপাতি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, যেটি মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করতে পারে। বজ্রপাত, ঘন কুয়াশা, তীব্র ঝড় বা টার্বুলেন্সে বিমান নিয়ন্ত্রণ হারাতে পারে। ল্যান্ডিংয়ের সময় রানওয়ে যদি দেখা না যায় তখন ল্যান্ডিং করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় পাইলটকে। আবার আকাশে থাকাকালীন সময় বজ্রবৃষ্টি বা আইসিং অর্থাৎ উইং এর উপর বরফ জমা ইত্যাদির কারণে প্লেনের ভারসাম্য নষ্ট হতে পারে। যদি পরিকল্পনার চেয়ে বেশি সময় ধরে আকাশে থাকতে হয় এবং পর্যাপ্ত জ্বালানি না থাকে তবে বিমান মাঝ আকাশে থেমে যেতে পারে। এটা সাধারণত ক্যালকুলেশন বা রিফিউলিং এর গাফিলতির কারণে। ইচ্ছাকৃতভাবে কেউ প্লেনে বিস্ফোরক রাখলে বা হাইজ্যাক করলে দুর্ঘটনা ঘটতে পারে, যেমন 1988 সালের লকারবি বোমিং অথবা 2001 সালের 9/11 হামলা। এগুলো পরিকল্পিতভাবে হামলার উদাহরণ। মাঝে মাঝে পাইলটদের কারণেও বিমান দুর্ঘটনা ঘটতে পারে। পাইলটরা যদিও প্রশিক্ষিত তবুও চাপ, ঘুমের অভাব এবং আবহাওয়ার বিভ্রান্তি তাদের ভুল করিয়ে দেয়। তাছাড়াও পাইলটরা যদি ভুল বোতাম টিপে দেয়, ভুল সময়ে অবতরণ করে, ভুল উচ্চতায় ওড়ে বা জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলেই দুর্ঘটনা ঘটতে পারে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার ভুল সংকেত দিলে বা ভুল উচ্চতায় অন্য বিমানের সাথে ক্রস করিয়ে দিলে মিড এয়ার কলিশন পর্যন্ত হতে পারে, তবে এটি মানবিক ও প্রযুক্তিগত ত্রুটির সম্মিলন। টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় পাখি যদি ইঞ্জিনে ঢুকে যায় তখন ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে প্লেন ক্র্যাশ করতে পারে। এর একটা উদাহরণ 2009 সালে মিরাক্কেল অন দ্য হাডসন। পাখি ইঞ্জিন নষ্ট করে দিলেও পাইলট প্লেনটাকে নদীতে অবতরণ করিয়ে 155 জনকে বাঁচান। একটি বিমানকে যদি নিয়মিত চেক আপ করা না হয় বা মেরামতে গাফিলতি হলে ছোট যান্ত্রিক সমস্যা থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। যেমন অনেকে এয়ারলাইন্স খরচ কমাতে তাড়াহুড়ো করে সার্ভিস দেয়, সেটা হয়ে যায় মরণ ফাঁদ। একটা ছোট্ট ভুল হাজার হাজার ফুট উপর থেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। প্রযুক্তি যতই উন্নত হোক, আকাশে একটুখানি অসতর্কতাই সর্বনাশের কারণ। বিমান মানেই যে শুধু মানুষ বহন করা তা নয়। আকাশে দুই রকম বিমান দেখা যায়, একটা জীবন বাঁচানোর জন্য আর একটা যুদ্ধ করার জন্য। যাত্রী বিমান মূলত মানুষ, মালপত্র এবং জিনিসপত্র পরিবহনের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে যুদ্ধ বিমান শত্রু আক্রমণ, বোমা ফেলা, নজরদারি বা প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হয়, যেমন F-16, সুখোই Su-30, রাফেল, JF-17 সহ ইত্যাদি। যাত্রী বিমানের গতিবেগ ঘন্টায় প্রায় 800 থেকে 900 কিলোমিটার। অন্যদিকে যুদ্ধ বিমানের গতিবেগ ঘন্টায় 1000 মাইল বা 1600 কিলোমিটার, যা শব্দের চেয়েও বেশি। যুদ্ধ বিমানগুলো দ্রুত বাঁক নিতে পারে, লুপ মারতে পারে, এক মুহূর্তে আকাশে ও নিচে যেতে পারে। যাত্রীবাহী বিমানগুলো কেবল কমিউনিকেশন, GPS, অটোপাইলট এবং সেফটি সিস্টেম থাকে। যাত্রীবাহী বিমানে 2 জন পাইলট প্লাস কেবিন ক্রু থাকে। এই বিমানগুলো 50 থেকে 850 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। যাত্রীবাহী বিমান সাধারণত 32,000 থেকে 41,000 ফুট উচ্চতায় ওড়ে এবং একটানা 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে যুদ্ধবিমান মিসাইল, মেশিন গান, বোমা, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, রাডার, ইনফ্রারেড সবকিছু দিয়ে ঠাসা থাকে। যুদ্ধবিমানে 2 জন শুধু পাইলট থাকে, সেই সাথে যুদ্ধবিমানের সব কাজ তাদেরকেই করতে হয়, যেমন নেভিগেশন, ফায়ারিং, কমব্যাট স্ট্র্যাটেজি ইত্যাদি। যুদ্ধবিমানগুলি 50,000 ফুট পর্যন্ত উঠতে পারে, তবে জ্বালানি ফুরিয়ে যায় বলে এয়ার টু এয়ার রিফিউলিং দরকার হয়।
একটি কথা আছে, আকাশে উড়ব না, ছুটে যাব আলোর গতিতে। এই রকম সম্ভাবনাকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক সব এয়ারক্রাফট। এর মধ্যে প্রথমে রয়েছে ইলেকট্রনিক এয়ারক্রাফট, যা ব্যাটারির সাহায্যে ওড়ে। অনেক কোম্পানি এই বিমান তৈরির কাজ করে যাচ্ছে। এদের উদ্দেশ্য পরিবেশ বান্ধব, জ্বালানি খরচ কম এবং কম শব্দ দূষণ। অবশ্য অনেক কোম্পানি এই রকম কিছু বিমান তৈরি করেছে, যেমন এলিস বয় এভিয়েশন, হার্ট অ্যারোস্পেস এবং রোলস রয়েস ইলেকট্রিক প্লেন। নম্বর 2, হাইপারসনিক ফ্লাইট। সাধারণত জেটগুলোর গতি থাকে ঘন্টায় 900 কিলোমিটার, কিন্তু হাইপারসনিক জেটগুলোর গতি হবে ঘন্টায় 6000+ কিলোমিটার। মানে হাইপারসনিক বিমানে ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। এখন আপনারা বুঝতেই পারছেন এটি কতটা শক্তিশালী। নাসা ও ডারপা এই ধরনের জেটের পরীক্ষা চালাচ্ছে। নম্বর 3, এয়ার ট্যাক্সি বা উড়ন্ত ট্যাক্সি। এয়ার ট্যাক্সি মানে ছোট ছোট উড়ন্ত যান, যা 2 থেকে 5 জন মানুষকে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। এগুলোকে ড্রোনের মতো কন্ট্রোল করা যায়। এগুলোর ওড়ার ধরন অনেকটা হেলিকপ্টারের মতো। নম্বর 4, স্বয়ংক্রিয় পাইলট। অনেকের মতে ভবিষ্যতের বিমানে পাইলট থাকবে না, যেগুলো হবে এআই নির্ভর বা এআই অটোপাইলট সিস্টেম, যেটা নিজেই টেক অফ ও ল্যান্ডিং করবে, আবহাওয়া বিশ্লেষণ করবে এবং জরুরি সিদ্ধান্ত নেবে। নম্বর 5, নতুন ধরনের উইং ও ডিজাইন। ভবিষ্যতে বিমানের পাখা নিজের মতো আকার পাল্টাবে অনেকটা পাখির মতো, যার ফলে ফিউজলেস ও উইং একসাথে থাকবে। ফলে ড্রাগ কমবে, গতি বাড়বে এবং জ্বালানি কম লাগবে। নাসা ইতিমধ্যেই এমন ধরনের উইং নিয়ে পরীক্ষা করছে। নাম্বার 6, স্পেস প্লেনস বা মহাকাশ বিমান। স্পেস প্লেনগুলো প্রথমে রানওয়ে থেকে উড়বে এবং মহাকাশে গিয়ে সোজা অন্য শহরে নেমে পড়বে, যেমন ভার্জিন গ্যালাকটিক। এই বিমানের মাধ্যমে মানুষ আকাশে এবং মহাকাশে উভয় স্থানে ভ্রমণ করতে পারবে। বিমান ওড়ে পাখির মতো, তবে এটি পাখির থেকেও দ্রুত এবং অধিক ভর বহনকারী। বিমান একটি মানুষের কল্পনা থেকে আজকের বাস্তবতা। এর উড্ডয়ন সম্ভব হয়েছে বার্নৌলিস প্রিন্সিপালের মতো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নীতির কারণে। জটিল ডিজাইন, আধুনিক ফ্যাক্টরি আর প্রকৌশলীদের অসাধারণ দক্ষতায় প্রতিটি বিমান তৈরি হয় নিখুঁতভাবে। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া বা মানবিক ভুলে দুর্ঘটনা ঘটেই। যুদ্ধবিমান যেখানে গতি ও আক্রমণের দক্ষ, যাত্রী বিমান সেখানে আরাম আর নিরাপত্তার প্রতীক। আর ভবিষ্যতের ফ্লাইট প্রযুক্তি আমাদের নিয়ে যাবে আরও গতিময়, পরিবেশ বান্ধব আর মজার এক ভ্রমণের জগতে। পৃথিবীর জন্ম এবং ডাইনোসরের বিলুপ্তি দেখতে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং রুবাইদ হাসান চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।